হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে একটি আলোচনা করব এবং এই আলোচনায় আমরা পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ ক্লজের সাহায্যে কি করে সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা একটি বাক্যকে ট্রান্সফর্ম করব বা কমপ্লেক্স থেকে কি করে সিম্পল সেন্টেন্স একটি বাক্যকে ট্রান্সফর্ম করব সেই কনসেপ্টটা বা সেই প্রসেসটা একটি খুব সুন্দর ছোট্ট একটি টেকনিকের মাধ্যমে শিখে নেব। আমি আশা করব যে তোমরা যারাই ক্লাসটি দেখছো একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবার চেষ্টা করো, তাহলে এই টেকনিকটা বা কনসেপ্টটা বুঝতে তোমাদের সুবিধা হবে এবং তার ফলে এই ধরনের প্রবলেম কিন্তু তোমরা তোমাদের পরীক্ষার ক্ষেত্রেই হোক বা অন্য যে কোনো জায়গাতেই হোক কিন্তু খুব সহজে করে নিতে পারবে। আর যদি এই ভিডিওটি দেখতে দেখতে মনে হয় যে ভিডিওটি হেল্প হতে পারে বা তোমাদেরকে উপকার করতে পারে বা তোমাদেরকে এই কনসেপ্টটা বুঝতে সাহায্য করছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কিন্তু তার আগে আমরা একটু পার্টিসিপল এবং একটু অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আমাদের আইডিয়াটাকে একটু ঝালাই করে নিই। তার কারণ অলরেডি ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে পার্টিসিপলের উপরে এবং অ্যাডজেক্টিভ ক্লজের উপরে কিন্তু ডিটেলে একটি ক্লাস করা হয়ে রয়েছে এবং আমি আশা করি যে তোমাদের মধ্যে অনেকেই হয়তো সেই ক্লাসটি তোমরা ফলো করে নিয়েছো। তাও একটু পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ ক্লজের সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার করে নিয়ে আমরা আমাদের মুখ্য আলোচনার দিকে আজকে চলে যাব। তাহলে প্রথমে একটু দেখে নেওয়া যাক যে পার্টিসিপল বলতে আমরা কি বুঝি বা পার্টিসিপল কাকে বলে। না, পার্টিসিপল হচ্ছে আ ফর্ম অফ ভার্ব দ্যাট অ্যাক্টস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ পার্টিসিপল হলো একটি ক্রিয়াপদের রূপ যেটি একটি বাক্যে অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে। তাহলে অ্যাডজেক্টিভ কি ভূমিকা পালন করে? না, আমরা সকলেই জানি যে একটি অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, মডিফাই করে, বা ইন আদার ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে। অ্যাজ ফর এক্সাম্পল কয়েকটি বাক্য দেখে নেওয়া যাক। We were looking at the man wearing a blue jacket. আমরা সেই লোকটির দিকে তাকিয়েছিলাম যিনি একটি নীল রঙের জ্যাকেট পরেছিলেন। তারপরের বাক্যটি, they brought home an injured soldier. তারা বাড়িতে একজন আহত সৈনিককে নিয়ে এসেছিলেন। By mistake, my father bought a broken mirror. ভুল করে আমার পিতা বা বাবা একটি ভাঙা আয়না কিনে এনেছিলেন। The tourists were enjoying the rising sun. পর্যটকেরা উদীয়মান সূর্যকে উপভোগ করছিল। তাহলে প্রত্যেকটি বাক্যতে দেখো wearing, injured, broken এবং rising, এই প্রত্যেকটি ভার্বের ফর্ম এই বাক্যগুলিতে অ্যাডজেক্টিভের রোল প্লে করছে। কিভাবে? না দেখো, ওয়্যারিং কথাটি ম্যান নামক নাউন সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। ইনজার্ড নামক ভার্বের রূপটি সোলজার নামক নাউন সম্পর্কে কিছু ইনফরমেশন প্রোভাইড করছে। আবার ব্রোকেন নামক ভার্বের ফর্মটি মিরর অর্থাৎ আয়নার সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে এবং রাইজিং সানে রাইজিং ভার্বের ফর্মটি সান সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছে। আমরা জানি যে পার্টিসিপল কিন্তু মূলত তিন প্রকারের হয়, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিরকম ভাবে তৈরি হয়? না, ভার্বের সাথে আইএনজি বসালেই প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়। আবার পাস্ট পার্টিসিপল কিরকম ভাবে তৈরি হয়? না, যে কোনো ভার্বের সাথে ডি, ইডি, ইএনটি ইত্যাদি ইত্যাদি যোগ করে আমরা পাস্ট পার্টিসিপল তৈরি করি এবং পারফেক্ট পার্টিসিপল তৈরি হয় হ্যাভিং এর সাথে কোনো একটি মূল ক্রিয়াপদের থার্ড ফর্মকে যোগ করে আমরা পারফেক্ট পার্টিসিপল তৈরি করতে পারি। তাহলে উপরে লিখিত যে যে বাক্যগুলি আমরা এক্ষুনি পড়লাম, তাহলে দেখো এখানে আইএনজি ফর্মের ভার্বও রয়েছে, আবার ডি, ইডি, ইএন যুক্ত ভার্বের ফর্মও রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলও রয়েছে এবং পাস্ট পার্টিসিপলও রয়েছে। তাহলে কেনই বা আমরা, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই শব্দগুলিকে ভার্ব না বলে পার্টিসিপল বলছি, কারণ এগুলো তো প্রত্যেকটাই ভার্বের ফর্ম। এগুলিকে আমরা পার্টিসিপল বলছি এই কারণে, কারণ এই শব্দগুলি কিন্তু পার্টিকুলারলি এই বাক্যগুলিতে ভার্বের ভূমিকা পালন করছে না। তার কারণ তুমি নিজেই ভেবে দেখো, কোনো আইএনজি ফর্মের ভার্ব কোনো বাক্যে অক্সিলারি ভার্ব ছাড়া কি বসতে পারে? অর্থাৎ আইএনজি ফর্মের ভার্ব আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করি, পাস্ট কন্টিনিউয়াসে ব্যবহার করি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস ইত্যাদি। কিন্তু যখনই আমরা আইএনজি ফর্মের ভার্ব ব্যবহার করি কোনো একটি বাক্যে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য ব্যবহার করি, তাহলে সবসময় কিন্তু তাদের সাথে কোনো না কোনো অক্সিলারি ভার্ব
বসবেই বসবে। একই রকম ভাবে কোনো একটি বাক্যে যদি পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করি তাহলে তার সাথেও কিন্তু কোনো না কোনো অক্সিলারি ভার্ব কিন্তু বসবেই। কিন্তু মজার কথা হচ্ছে এই যে বাক্যগুলি আমরা এক্ষুনি দেখলাম, তোমরা একটু দেখো যে সেই বাক্যগুলিতে কোথাও কিন্তু ওয়্যারিং, রাইজিং, ইনজার্ড, ব্রোকেন এদের সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব বসে নেই। অক্সিলারি ভার্ব যেহেতু নেই তাহলে এই শব্দগুলিকে আমরা ভার্ব বলতে পারবো না, যদিও এগুলো কিন্তু ভার্বের রূপ। তাহলে এই শব্দগুলি কি না, এই শব্দগুলিকে আমরা তখন পার্টিসিপল বলবো, কারণ এই ভার্বের রূপগুলো একটি বাক্যে ভার্বের ভূমিকা পালন না করে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদেরকে কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। ওয়্যারিং কথাটা সেই লোকটি সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। কি ইনফরমেশন না, লোকটি একটি ব্লু জ্যাকেট পরে রয়েছে। রাইজিং কথাটি সান সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, সূর্য কিরকম না সূর্য উদীয়মান। ইনজার্ড সোলজার, সোলজার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, ইনজার্ড আহত। আবার ব্রোকেন মিরর, মিরর সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে ব্রোকেন কথাটি। তাহলে আশা করি পার্টিসিপল কনসেপ্টটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। তাহলে এইবার আমরা চট করে একটু অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে জেনে নিই। যদিও অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আমাদের ডিটেল ক্লাস করা হয়ে রয়েছে, যে ক্লাসেতে জয়নিং নিয়ে যাবতীয় ডিটেলে ডিসকাশন করা হয়েছে, এবং সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু আমি অ্যাডজেক্টিভ ক্লজের জয়নিং এর ব্যাপারে কিছু টেকনিকটা শিখিয়ে দিয়েছিলাম, যে অ্যাডজেক্টিভ ক্লজের জয়নিং এর ক্ষেত্রে আমরা কোন কোন লিঙ্কার কোন কোন জিনিস দেখে চিনব এবং ব্যবহার করব। ঠিক সেই কনসেপ্টটাকেই আমরা কিন্তু আজকেও আলোচনা করব, বা আজকেও সেটিকে আমরা ব্যবহার করব। তাহলে চট করে একটু দেখে নেওয়া যাক অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে। দেখো, অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ, যেটা কিনা একটি অ্যাডজেক্টিভের কাজ করে। কয়েকটি এক্সাম্পল: I know the man who lives next door. আমি চিনি সেই ব্যক্তিকে যিনি আমার পাশের বাড়িতে থাকেন। এক্ষেত্রে who lives next door এই পুরো অংশটি কিন্তু ম্যান নামক নাউনকে কোয়ালিফাই করছে, বা ম্যান নামক নাউন সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছে। তাই who lives next door এই পুরো অংশটা অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, তার জন্য এটিকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। নেক্সট বাক্যটি, উই স্পেন্ট আ নাইট ইন দ্য হাউস হুইচ ওয়াজ হন্টেড। আমরা একটি রাত কাটিয়েছিলাম সেই বাড়িটিতে যে বাড়িটি ছিল ভুতুড়ে। হুইচ ওয়াজ হন্টেড এটি কিন্তু হাউস নামক নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, ফলে এই হুইচ ওয়াজ হন্টেড এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভ ক্লজ। পরের বাক্যটি, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড হুইচ ওয়াজ লাশ গ্রিন। বাচ্চারা সেই মাঠে খেলছে যে মাঠটি ছিল একদম মখমলের মতন সবুজ, একদম গাঢ় সবুজ রঙের। তাহলে হুইচ ওয়াজ লাশ গ্রিন এই অংশটা ফিল্ড নামক নাউনকে কোয়ালিফাই করছে। এবং শেষ বাক্যটি, হি হেল্পড দ্য ম্যান হু ওয়াজ লিম্পিং। সে সেই ব্যক্তিটিকে সাহায্য করেছিল যে ব্যক্তিটি ঘোরাচ্ছিলেন। হু ওয়াজ লিম্পিং এই অংশটা ম্যান নামক নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে আমরা বলতেই পারি যে এগুলি, এই ক্লজগুলি বা সাবঅর্ডিনেট ক্লজগুলি যেহেতু অ্যাডজেক্টিভের রোল প্লে করছে, তাই এগুলিকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। তাহলে দেখো, পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ ক্লজ এই দুটি সম্পর্কে আমরা যে আলোচনাটি করলাম, এ থেকে কিন্তু একটা কমন ফ্যাক্টর আমরা আইডেন্টিফাই করতেই পারি। সেটি কি না, পার্টিসিপলও অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে, আবার অ্যাডজেক্টিভ ক্লজও কিন্তু অ্যাডজেক্টিভের ভূমিকাই পালন করে। এরপর তাহলে আমরা দেখব যে এই পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ ক্লজকে রিপ্লেস করে বা তাদের মধ্যে কিরকম কিরকম করে আমরা একটি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স বা কমপ্লেক্সকে সিম্পলে নিয়ে যেতে পারি। পার্টিসিপল দিয়ে কিন্তু সিম্পল সেন্টেন্স ফর্ম হয়, আর যে কোনো ক্লজ যদি কোনো একটি বাক্যে থাকে তাহলে সেই ক্লজওয়ালা বাক্যটিকে কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। আজকে আমাদের আলোচনায় কিন্তু আমরা শুধুমাত্র পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ ক্লজ এই দুটি গ্রামাটিক্যাল কনসেপ্টের ওপর বেস করেই ট্রান্সফরমেশনটা করব। এছাড়াও বিভিন্ন রকম ভাবে সরল থেকে যৌগিক বা জটিল থেকে সরল বা যৌগিক বাক্য ট্রান্সফর্ম করা যায়, সেটি কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় নয়। তো এটা একটু মাথায় রাখবে। তাহলে একটু আগে আমি কি বললাম না, পার্টিসিপল ও অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে এবং অ্যাডজেক্টিভ ক্লজও কিন্তু অ্যাডজেক্টিভের ভূমিকাই পালন করে। তাহলে যেহেতু আমরা জেনে নিলাম যে সিম্পল সেন্টেন্সে পার্টিসিপল থাকবে আর জটিল বাক্যে বা কমপ্লেক্স সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ক্লজ থাকতে পারে বা নাউন বা অ্যাডভার্বিয়াল ক্লজও থাকতে পারে, তাহলে যখন আমাদেরকে ধরো একটি সিম্পল সেন্টেন্স দিয়ে বলল বাক্যটিকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করো, তাহলে তার কিছু রুল এবার কিন্তু আমরা দেখে নেব। দেখো, তোমাকে একটি সিম্পল সেন্টেন্স দেওয়া রয়েছে। তোমার প্রথম কাজ হবে সেই সিম্পল সেন্টেন্সটি থেকে তোমাকে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভকে শনাক্ত করতে হবে বা চিনে নিতে হবে।
নেক্সট কাজ হবে তোমাকে সেই নাউন বা প্রোনাউনটিকে চিনতে হবে যে নাউন বা প্রোনাউনটিকে ওই পার্টিসিপল বা অ্যাডজেক্টিভটি কোয়ালিফাই করছে, বা সেই নাউন বা প্রোনাউন যার সম্পর্কে ওই অ্যাডজেক্টিভ বা পার্টিসিপলটি কিছু এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে। এর পরের কাজ আমাদের কি না, সেই নাউন বা প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজের জয়নিং এর নিয়মের সময় আমি যে লিঙ্কারের টেকনিকগুলো শিখিয়েছিলাম সেই টেকনিকগুলিকে একটু মাথায় নিয়ে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী তোমাকে একটি সুটেবল WH ওয়ার্ড আনতে হবে এবং একটা বি ভার্ব আনতে হবে যে বাক্যটি দিয়েছে সেই বাক্যের টেন্সের ওপর ভিত্তি করে, এবং যে নাউন বা প্রোনাউনকে নিয়ে তুমি WH ওয়ার্ড সিলেক্ট করছো সেই নাউন বা প্রোনাউনের পার্সন বা নাম্বারের ওপর ভিত্তি করে। লাস্ট কাজ কি না, যে আমরা WH ওয়ার্ড এবং বি ভার্বটি আনলাম তারপরে আমরা প্রথমেই বাক্য থেকে যে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভটিকে চিনে নিয়েছিলাম সেটিকে প্লেস করতে হবে। এই 4টি স্টেপ যদি আমরা ফলো করি খুব সহজে একটি সিম্পল থেকে বাক্যটিকে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো। একটি উদাহরণ দেখে নেওয়া যাক। দেখো তোমাকে একটি সিম্পল সেন্টেন্স ধরো দেওয়া রয়েছে, দ্য চিলড্রেন এনজয়েড দ্য কাইটস ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ বাচ্চারা সেই সমস্ত ঘুড়িগুলিকে উপভোগ করছিল যেগুলি আকাশে উঠছিল। তাহলে দেখো প্রথম তোমার রুল কি বলেছিল না, বাক্য থেকে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভকে চেনো। তাহলে এক্ষেত্রে দ্য চিলড্রেন এনজয়েড দ্য কাইটস ফ্লাইং, এইখানে দেখো ফ্লাই এর আইএনজি ফর্ম ফ্লাইং অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়ে রয়েছে। এই ফ্লাইংটা কিন্তু এই বাক্যে কোনো ভার্বের ভূমিকা পালন করছে না, তার কারণ আইএনজি ভার্ব হওয়া সত্ত্বেও এই ফ্লাইং এর সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব কিন্তু বসে নেই। তাহলে এটি ভার্বের রূপ হওয়া সত্ত্বেও এই বাক্যে ভার্বের ভূমিকা পালন করছে না, এটি পার্টিসিপল। তাহলে আমরা পার্টিসিপলকে চিনে নিয়েছি বা প্রকারান্তরে অ্যাডজেক্টিভকে চিনতে পেরেছি। এরপরে বলা হয়েছিল নাউন বা প্রোনাউনকে আইডেন্টিফাই করো যে নাউন বা প্রোনাউনকে ওই পার্টিসিপল কোয়ালিফাই করছে। তাহলে এক্ষেত্রে সেটি কোনটি না, কাইটস, কারণ ফ্লাইং ওরা কথাটা ওই বাক্যের কোন নাউনকে বোঝাচ্ছে না, নিশ্চয়ই ঘুড়িগুলিকে বোঝাচ্ছে। তো সেই জন্য আমরা ঘুড়িগুলিকে নাউন বা প্রোনাউন হিসেবে আইডেন্টিফাই করেছি। এরপরে তোমাকে বলা হয়েছে যে নাউন বা প্রোনাউনকে তুমি আইডেন্টিফাই করলে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী তুমি একটি WH ওয়ার্ড নিয়ে এসো। দেখো কাইটস অপ্রাণীবাচক অর্থাৎ ইনঅ্যানিমেট অবজেক্ট, তাদের জন্য আমরা রিলেটিভ ক্লজের নিয়ম অনুযায়ী হুইচ বা দ্যাট ব্যবহার করি, সেই জন্য আমি কাইটসের পরেই দেখো হুইচ বসিয়েছি। এরপরে বলা হয়েছিল যে একটা বি ভার্ব আনবে, সেটা বাক্যের টেন্স এবং ওই নাউন বা প্রোনাউনের পার্সন এবং তার নাম্বার অনুযায়ী বসবে। এক্ষেত্রে বাক্যটি ডেফিনেটলি পাস্ট টেন্সে আছে কারণ দ্য চিলড্রেন এনজয়েড রয়েছে। তাহলে এই এনজয়েড মেন ভার্ব থেকে আমরা বুঝতে পারছি বাক্যটি পাস্ট টেন্সে। তাহলে তার জন্য আমাদেরকে হয় ওয়াজ আনতে হবে নয় ওয়্যার আনতে হবে, কিন্তু কাইটস কথাটি প্লুরাল, তার জন্য আমরা ওয়াজ না বসিয়ে ওয়্যার বসিয়েছি এবং তারপরে দেখো পার্টিসিপলটাকে আমরা বসিয়ে দিয়েছি। তাহলে পুরো বাক্যটি বা দাঁড়িয়ে গেছে কি না, দ্য চিলড্রেন এনজয়েড দ্য কাইটস হুইচ ওয়্যার ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ বাচ্চারা উপভোগ করছিল সেই ঘুড়িগুলিকে যে ঘুড়িগুলি আকাশে উড়ছিল। তাহলে আশা করি এই এক্সাম্পলটার এক্সপ্লেনেশনটা তোমরা বুঝতে পেরেছো এবং ফর্মুলাটা বা কিরকম ভাবে তোমরা কমপ্লেক্সে নিয়ে যাবে সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি না ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে আরো কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্রথম বাক্যটি, উই ওয়্যার লুকিং অ্যাট দ্য ম্যান ওয়্যারিং আ ব্লু জ্যাকেট। তাহলে দেখো এক্ষেত্রে বাক্যটি কি হবে না, উই ওয়্যার লুকিং অ্যাট দ্য ম্যান হু ওয়াজ ওয়্যারিং আ ব্লু জ্যাকেট। এক্ষেত্রে ম্যান মানুষ, তার জন্য আমরা WH ওয়ার্ড এনেছি হু। বাক্যতে ওয়্যারিং পার্টিসিপল ছিল এবং ম্যান সিঙ্গুলার নাম্বার ছিল, বাক্যটি পাস্ট টেন্সের ছিল, তার জন্য আমরা ম্যান অনুযায়ী ওয়াজ বসিয়ে তারপরে পার্টিসিপলকে বসিয়ে দিয়েছি, বাক্যটি কমপ্লেক্স হয়ে গেছে। একই প্রসেসে দে ব্রট হোম অ্যান ইনজার্ড সোলজার। উত্তর কি হয়েছে না, দে ব্রট হোম আ সোলজার হু ওয়াজ ইনজার্ড। তাহলে দেখো আবার WH ওয়ার্ড হু এনেছি সোলজারকে হিসেব করে, তার সাথে সোলজার যেহেতু সিঙ্গুলার নাম্বার, বাক্যটি পাস্ট টেন্সে, তাই আমরা ওয়াজ বসিয়েছি, তারপরে আমরা পার্টিসিপলকে বসিয়ে দিয়েছি। পরেরটি, বাই মিস্টেক মাই ফাদার বট আ ব্রোকেন মিরর। বাই মিস্টেক মাই ফাদার বট আ মিরর হুইচ ওয়াজ ব্রোকেন। এটিও পাস্ট টেন্সের বাক্য ছিল, মিরর অনুযায়ী হুইচ এবং টেন্স অনুযায়ী ওয়াজ বসানো হয়েছে। তারপরেরটা, দ্য টুরিস্টস ওয়্যার এনজয়িং দ্য রাইজিং সান। এক্ষেত্রে কি হয়েছে উত্তর না, দ্য টুরিস্টস ওয়্যার এনজয়িং দ্য সান হুইচ ওয়াজ রাইজিং। এক্ষেত্রেও বাক্যটি পাস্ট টেন্সে ওয়াজ বসানো হয়েছে এবং সানকে হিসেব করে আমরা
হুইচ বসিয়েছি। তাহলে আই হোপ যে পার্টিসিপলকে কিরকম ভাবে আমরা রিলেটিভ ক্লজের সাহায্যে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারবো, তাহলে সেই কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এবার আমরা একটু উল্টো প্রসেসটা দেখে নিই, অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল কিরকম ভাবে করব সেই রুলগুলোকে নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করে নিই। দেখো, যখন তুমি একটি রিলেটিভ ক্লজ যুক্ত বাক্য পাবে এবং সেই রিলেটিভ ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করবে, পার্টিসিপল কিন্তু ওয়ান্স এগেন আমাদের কাজে আসবে। কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমরা যাই। প্রথমেই বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য আইএনজি ভার্ব অথবা ডিইডিইএন ভার্ব, অথবা যদি কোনো শুধুমাত্র অ্যাডজেক্টিভ থাকে বাক্যে, অর্থাৎ প্রকারান্তরে কোনো ভার্বের আইএনজি ফর্ম আছে কিনা বাক্যটির মধ্যে সেটি খোঁজো, কোনো ভার্বের ডিইডিইএন যুক্ত ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপলের রূপ আছে কিনা সেটা খোঁজো। যদি আইএনজি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মের কোনো ভার্ব না পাও, তাহলে দেখো সেখানে কোনো শুধুমাত্র অ্যাডজেক্টিভ আছে কিনা, তাহলে এই জিনিসটাকে আগে খুঁজতে হবে। তারপরে ওয়ান্স এগেন একই রকম ভাবে সেই নাউন বা প্রোনাউনকে খুঁজতে হবে যে নাউন বা প্রোনাউনটিকে ওই আইএনজি ভার্ব বা অ্যাডজেক্টিভটি বা পাস্ট পার্টিসিপল ফর্মের ভার্বটি কোয়ালিফাই করছে বা যার সম্বন্ধে বলছে। এরপরে তোমাকে 3 নম্বর রুল বলছে যে WH ওয়ার্ড এবং বি ভার্বটা ওই কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, সেই WH ওয়ার্ড এবং বি ভার্বটাকে পুরোপুরি তুলে দিতে হবে। আগের প্রসেসে কিন্তু আমরা এনেছিলাম কমপ্লেক্স করবার জন্য, এবার কমপ্লেক্স থেকে সিম্পল করবার জন্য আমরা তুলে দেব। এরপরে 4 নম্বর স্টেপটা কি না, এরপরে সেই পার্টিসিপল বা অ্যাডজেক্টিভটিকে আমরা যে সেই নাউন বা প্রোনাউনের আগে অথবা পরে, এটি বাক্যের অর্থ বিশেষের উপর ডিপেন্ড করে, এটি তোমাকে বাক্যের অর্থ অনুযায়ী সিলেক্ট করতে হবে। হয় পার্টিসিপল বা অ্যাডজেক্টিভটি সেই নাউন বা প্রোনাউনের আগে বসবে বা পরে বসবে, শুধুমাত্র তাকে বসিয়ে দিতে হবে, তাহলেই বাক্যটি কিন্তু কমপ্লেক্স থেকে সিম্পলে হয়ে যাবে। একটি উদাহরণ দেখা যাক। The children enjoyed the kites which were flying in the sky, অর্থাৎ বাচ্চারা সেই ঘুড়িগুলিকে উপভোগ করছিল যেগুলি আকাশে উড়ছিল। তাহলে এক্ষেত্রে দেখো আমরা আইএনজি ভার্ব পেয়েছি ফ্লাইং, এরপরে আমরা নাউনকে চিনেছি কাইটস, তাহলে এরপরে তোমাকে বলা হয়েছিল WH ওয়ার্ড এবং মধ্যিখানের বি ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে এরপর পুরো বাক্যটা দাঁড়িয়ে গেল কি না, দ্য চিলড্রেন এনজয়েড দ্য কাইটস ফ্লাইং ইন দ্য স্কাই, বাচ্চারা সেই ঘুড়িগুলিকে উপভোগ করছিল উদীয়মান যেগুলো আকাশে উড়ছিল। তাহলে এক্ষেত্রে দেখো কমপ্লেক্স থেকে কত সহজে আমরা সিম্পল সেন্টেন্সে বাক্যটিকে ট্রান্সফর্ম করে নিতে পারলাম। এরকম আরো কিছু উদাহরণ এবার দেখে নেওয়া যাক। I know the man who lives next door, আমি চিনি সেই ব্যক্তিকে যিনি পাশের বাড়িতে থাকেন। দেখো হু লিভস নেক্সট ডোর, এক্ষেত্রে কিন্তু কোনো আইএনজি ফর্মের ভার্ব নেই, কোনো ডিইডিইএন যুক্ত ভার্বও নেই, আবার কোনো শুধুমাত্র অ্যাডজেক্টিভ আছে তাও কিন্তু নেই, কিন্তু আমরা একটা ভার্ব পেয়েছি। সেই ভার্বটা কি না লিভস। আমরা যে কোনো ভার্বের প্রেজেন্ট পার্টিসিপলের ফর্ম খুব সহজে করতে পারি। কিরকম ভাবে না, সেই ভার্বের প্রেজেন্ট টেন্সের রূপের সাথে আইএনজি বসালেই প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়ে যায়। ঠিক সেই প্রসেসটাই আমরা এখানে কাজে লাগিয়েছি। উত্তর কি হয়েছে না, আই নো দ্য ম্যান লিভিং নেক্সট ডোর, আমি চিনি সেই ব্যক্তিকে যিনি পাশের বাড়িতে থাকেন। দেখো এখানে লিভিং কথাটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, ওয়ান্স এগেন দেখো এর সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে পার্টিসিপল হিসেবে লিভিং কথাটি বসে ম্যানকে কোয়ালিফাই করছে এবং বাক্যটি একটি সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেছে। নেক্সট, উই স্পেন্ট আ নাইট ইন দ্য হাউস হুইচ ওয়াজ হন্টেড, আমরা একটি রাত কাটিয়েছিলাম সেই বাড়িতে যেটি ছিল ভুতুড়ে। ঠিক একই রকম ভাবে হন্টেডটা পার্টিসিপল, সেই হন্টেডটা আমরা হাউসের আগে এনে বসিয়ে দিয়েছি, বাক্যটি দাঁড়িয়েছে উই স্পেন্ট আ নাইট ইন দ্য হন্টেড হাউস। নেক্সট সেন্টেন্সটি, দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড হুইচ ওয়াজ লাশ গ্রিন, এখানে দেখো কোনো আইএনজি ফর্মের ভার্বও নেই, কোনো ডিইডিইএন যুক্ত ভার্বও নেই, কিন্তু আছে কি না অ্যাডজেক্টিভ রয়েছে, লাশ গ্রিন অ্যাডজেক্টিভটি রয়েছে, সেই অ্যাডজেক্টিভটিকে আমরা ফিল্ডের আগে এনে বসিয়ে দিয়েছি এবং বাক্যটি হয়েছে দ্য চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য লাশ গ্রিন ফিল্ড। নেক্সট বাক্য, হি হেল্পড দ্য ম্যান হু ওয়াজ লিম্পিং, ওয়ান্স এগেন আমরা এখানে আইএনজি ফর্মের ভার্ব পেয়েছি, আমরা সেই লিম্পিং কথাটিকে পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি ম্যান নামক নাউনের আগে বসিয়ে, হি হেল্পড দ্য লিম্পিং ম্যান। তাহলে আশা করি এই রকম ভাবে যে কোনো সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল তোমরা খুব সহজেই করতে পারবে। সবসময় মাথায় রাখবে যখন কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে নিয়ে যেতে হবে তখন খেয়াল করবে যে ওই বাক্যে কোনো নাউন প্রোনাউন এবং তার পাশেই কোনো অ্যাডজেক্টিভের কম্বাইন্ড একটা ফর্ম কোথাও আছে কিনা। যদি সেই কম্বাইন্ড ফর্মটা খুঁজে পাও তাহলে ওইখানেই একটা WH ওয়ার্ড ইন্ট্রোডিউস করতে হবে এবং বাক্যের টেন্স এবং ওই নাউন বা প্রোনাউন অনুযায়ী একটি বি ভার্ব ইন্ট্রোডিউস করতে হবে,
সিম্পল থেকে কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য। আর কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে যাওয়ার জন্য ওই WH ওয়ার্ড এবং বি ভার্ব যেটা তোমার বাক্যে থাকবে সেটিকে তুলে দিতে হবে এবং পার্টিসিপল বা অ্যাডজেক্টিভটিকে বাক্যের ওই নাউন বা প্রোনাউন যাকে সে বোঝাচ্ছে তার আগে বা পরে অর্থ অনুযায়ী বসাতে হবে। তাহলেই কিন্তু আমরা একটি বাক্যকে সিম্পল থেকে কমপ্লেক্স বা কমপ্লেক্স থেকে সিম্পল পার্টিসিপল এবং রিলেটিভ ক্লজের সাহায্যে খুব সহজেই করতে পারবো। আশা করি তোমাদের সকলের কাছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের গঠন রীতি বা তাদের ডেফিনেশনগুলো তোমাদের কাছে ক্লিয়ার, কারণ অলরেডি আমার একটি ক্লাস করা রয়েছে। যদি তোমাদের কারোর মধ্যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের গঠন রীতি বা কাকে বলে নিয়ে ডাউট থেকে থাকে তাহলে সেই ক্লাসটিও দেখে নিতে পারো, পার্টিসিপলের উপরে করা ডিটেল ক্লাসটিও একবার দেখে নিতে পারো এবং রিলেটিভ ক্লজের উপরে করা ডিটেল ক্লাসটিও একবার চাইলে দেখে নিতে পারো, যাতে তোমাদের কাছে পুরো কনসেপ্টটাই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা যারাই এই ভিডিওটি দেখছো আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি কোনো কমেন্ট করবার থাকে তাহলে করো, যদি কোনো প্রশ্ন করবার থাকে তাহলে করো। তোমাদের কমেন্ট, তোমাদের মতামত কিন্তু বেসিক্যালি আমাকে এনকারেজ করে। আর যদি মনে হয় যে এই ভিডিওটি তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে একটু হলেও হেল্প করা যেতে পারে, সাপোর্ট করা যেতে পারে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও, যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং স্কিল ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।